হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আবার ইংলিশ প্যাডাগজি নিয়ে আলোচনা করব। আজ আমাদের ক্লাস 4। ঠিক আছে, আগের দিন পর্যন্ত আমরা কিন্তু দুটো টপিক ইংলিশ প্যাডাগজির শেষ করেছি। আজ একটা নতুন টপিক আসছে, রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং। দুটো চ্যাপ্টার আমরা একটা মানে এই ক্লাসগুলোতেই কিন্তু মিক্সভাবে কভার করব, কারণ একই রকম। ঠিক আছে, রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, এই দুটি হচ্ছে আমাদের টপিক। এই দুটি থেকে আমরা কিন্তু কোয়েশ্চেন করব, প্র্যাকটিস। তো এগুলি সবই প্রিভিয়াস ইয়ার্স নির্ভর, তাই তোমাদের খুবই কাজে লাগবে। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। দেরি না করে শুরু করি। চিলড্রেন ক্যান বেস্ট লার্ন এ ল্যাঙ্গুয়েজ হোয়েন দে হ্যাভ, শিশুরা সবচেয়ে ভালোভাবে ভাষা শিখতে পারে যখন তাদের থাকে এ গুড টেক্সট বুক, একটি ভালো পাঠ্যপুস্তক, এ প্রফিসিয়েন্ট ল্যাঙ্গুয়েজ টিচার, একজন দক্ষ ভাষা শিক্ষক, ইনহিবিশন সংকোচ বা আত্মসংযম, মোটিভেশন প্রেরণা। তো ভালোভাবে ভাষা শিখতে পারে কখন? তো ভাষা শেখা হোক বা কোনো কিছু শেখা হোক, তার আগে কিন্তু আমাদের মোটিভেশন বা প্রেরণা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদি শিশু ভাষা শিখতে আগ্রহী হয়, সে যদি ভুল করতে ভয় না পায়, সে যদি বেশি অনুশীলন করে, তাহলে কিন্তু সে খুব তাড়াতাড়ি ভাষা রপ্ত করতে পারবে। একজন শিক্ষক বা বই গুরুত্বপূর্ণ হলেও শেখার ইচ্ছা না থাকলে কিন্তু কোনো কিছুই গুরুত্বপূর্ণ হবে না সেক্ষেত্রে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার, বাকিগুলো এক্ষেত্রে হচ্ছে না। সংকোচ যদি থাকে তাহলে কিন্তু ভাষা শেখা আরো বাধাগ্রস্ত হয়, তাই এটাও হচ্ছে না। তাই ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, এ স্পিচ কমিউনিটি রেফার্স টু এ কমিউনিটি হুইচ, স্পিচ কমিউনিটি বলতে এমন একটি সম্প্রদায়কে বোঝায় যারা কানেক্টস বাই ভার্চু অফ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, একটি সংযোগকারী ভাষার মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। স্পিক্স ডিফারেন্ট ডায়ালেক্ট, বিভিন্ন উপভাষায় কথা বলে। ইউজেস ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষা ব্যবহার করে। স্পিক্স দ্য সেম ল্যাঙ্গুয়েজ, একই ভাষায় কথা বলে। তো স্পিচ কমিউনিটি কি? স্পিচ কমিউনিটি বলতে এমন একটি গোষ্ঠী যাদের সদস্যরা একই ভাষা বা ভাষার একই নিয়ম অনুসরণ করে যোগাযোগ করে। ঠিক আছে, তাদের উচ্চারণ, শব্দ ও শব্দের ব্যবহার এগুলি কিন্তু সেম ধরনের অনেকটি। ঠিক আছে, তাই যদি উদাহরণ দিই, বাংলা ভাষী যারা বাংলা বলে তারা একটা স্পিচ কমিউনিটি, যারা ইংরেজি বলে তারা একটা স্পিচ কমিউনিটি। ঠিক আছে, তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে একই ভাষায় যারা কথা বলে তারাই হচ্ছে স্পিচ কমিউনিটি। এক একটা একটি সংযোগকারী ভাষার মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, এটা একটা যোগাযোগের মাধ্যম মাত্র, স্পিচ কমিউনিটি কিন্তু নয়। বিভিন্ন উপভাষায় কথা বলে, বিভিন্ন উপভাষা থাকতে পারে কিন্তু সেটিই মূল বৈশিষ্ট্য নয়। বিভিন্ন ভাষা ব্যবহার করে, বিভিন্ন ভাষা ব্যবহার করলে তার স্পিচ কমিউনিটির সঙ্গে কিন্তু মিলছে না। তাই ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, আবিরা, an English teacher, describes a scene and asks the learners to draw what they have heard. This is a, ইংরেজি শিক্ষিকা আবিরা একটি দৃশ্য বর্ণনা করেন এবং শিক্ষার্থীদের শোনা অনুযায়ী ছবি আঁকতে বলেন। এটি হলো পিকচার কম্পোজিশন, ছবি ভিত্তিক রচনা; পিকচার স্টোরি, ছবি ভিত্তিক গল্প; মিউচুয়াল ডিকটেশন, পারস্পরিক শ্রুতি লিখন; পিকচার ডিকটেশন, ছবি ভিত্তিক শ্রুতি লিখন। তো এখানে যেটা হচ্ছে যে একটা শিক্ষক একটা জিনিস বলছে, তারপর সেটা শুনে আহ, শিক্ষার্থীরা ছবি আঁকছে। তো এটাকে কিন্তু আমরা বলি পিকচার ডিকটেশন। ঠিক আছে, এই পিকচার ডিকটেশন করার মাধ্যমে কিন্তু লিসেনিং স্কিল আর যে বোধগম্যতা বা কম্প্রিহেনশন এগুলি কিন্তু খুবই উন্নতি হয়। তাই পিকচার ডিকটেশন হচ্ছে আমাদের অ্যান্সার। পিকচার কম্পোজিশন, এটা ছবি দেখে রচনা লেখা, যেটা সেটাকে বলি আমরা পিকচার কম্পোজিশন। পিকচার স্টোরি, ধারাবাহিক ছবি দেখে গল্প বলা বা লেখা, সেগুলো হচ্ছে আমাদের ছবি ভিত্তিক গল্প। মিউচুয়াল ডিকটেশন, একজন পড়ে আর অন্যজন লেখে, সেটাই হচ্ছে আমাদের মিউচুয়াল ডিকটেশন। ছবি আঁকার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইফ ইউ আর লিসেনিং টু দ্য ডেসক্রিপশন অফ হাউ টু রিচ এ স্পেসিফিক লোকেশন, দেন ইউ আর ডুইং, আপনি যদি কোনো নির্দিষ্ট স্থানে কিভাবে পৌঁছাতে হবে তা বর্ণনা মনোযোগ দিয়ে শোনেন, তবে আপনি কি করছেন? ফোকাসড লিসেনিং, কেন্দ্রিত শ্রবণ; ইন্টেন্সিভ লিসেনিং, নিবিড় শ্রবণ; এক্সটেন্সিভ লিসেনিং, বিস্তৃত শ্রবণ; ক্যাজুয়াল লিসেনিং, সাধারণ বা অনানুষ্ঠানিক শ্রবণ। তাহলে একটা আমি স্পেসিফিক লোকেশন জানছি, ঠিক আছে, সেটা আমি সেখানে যদি আমি যেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে। তো কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছানোর যে নির্দেশ, সেগুলি শুনতে হলে প্রত্যেকটা তথ্য কিন্তু আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, তাই না? তাই এটি কিন্তু একটা ইন্টেন্সিভ লিসেনিং এর অন্তর্গত। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। তো ইন্টেন্সিভ লিসেনিং এ আমরা কিন্তু প্রত্যেকটা নির্দিষ্ট তথ্য সঠিকভাবে বোঝার চেষ্টা করি, তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ফোকাসড লিসেনিং, এটি একটা সাধারণ শব্দ, কোনো লিসেনিং এর টাইপ নয়।
এক্সটেন্সিভ লিসেনিং, যখন আমরা আনন্দ বা এক প্লেজারের জন্য আমরা যখন পড়ি তখন সেটাকে আমরা এক্সটেন্সিভ মানে শুনি, তখন সেটাকে আমরা এক্সটেন্সিভ লিসেনিং বলি। ক্যাজুয়াল লিসেনিং কি? মনোযোগ ছাড়া সাধারণভাবে যা আমরা শুনি সেটাই হচ্ছে ক্যাজুয়াল লিসেনিং। তো এই ক্ষেত্রে তো আমাদেরকে ভালোভাবে শুনতে হবে, তাই ইন্টেন্সিভ লিসেনিং হচ্ছে আমাদের অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, লিটল অর নো অ্যাটেনশন ইজ গিভেন টু প্রোনাউন্সিয়েশন ইন ড্যাশ মেথড। ড্যাশ পদ্ধতিতে উচ্চারণের প্রতি খুব কম বা কোনো গুরুত্বই দেওয়া হয় না। গ্রামার ট্রান্সলেশন মেথড, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি। সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, যোগাযোগমূলক ভাষা শিক্ষণ পদ্ধতি। এসএলটি, স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ টিচিং, কাঠামো ভিত্তিক ভাষা শিক্ষণ পদ্ধতি। অডিও লিঙ্গুয়াল মেথড, শ্রবণ ভাষণ পদ্ধতি। তো যারা এইসব মেথডগুলো বা অ্যাপ্রোচগুলো পড়ে রেখেছো তারাই এই কোশ্চেনগুলির অ্যান্সার করতে পারবে। তো যারা এই চারটি আমাদের যে মেথড সেগুলি বা অ্যাপ্রোচ পড়েছো তারা জানবে যে গ্রামার ট্রান্সলেশন যে মেথড, এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয় বেশি ব্যাকরণ শেখার উপর। ঠিক আছে, ব্যাকরণের যে নিয়মগুলো আছে সেগুলি মুখস্থ করার উপর আর ট্রান্সলেশনের উপর। লিসেনিং ও স্পিকিং এর মতো প্রোনাউন্সিয়েশনের উপর কোনো গুরুত্বই প্রায় দেওয়া হয় না গ্রামার ট্রান্সলেশন মেথডে। ঠিক আছে, তাই এটাই হবে আমাদের অ্যান্সার। সিএলটি, এগুলোর ফুল ফর্মও চলে আসে কখনো কখনো। তো সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এখানে কি হয়? এখানে তো যোগাযোগ হয়, কমিউনিকেশন, তাই এখানে তো উচ্চারণ আমাদের গুরুত্বপূর্ণ, তাই এটা হচ্ছে না। এসএলটি, স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ টিচিং, স্ট্রাকচারের সঙ্গে সঠিক উচ্চারণেরও অনুশীলন করা হয় এখানে, তাই এটাও হচ্ছে না। কম গুরুত্ব দেওয়া হয় বলেছে, তাই না? অডিও লিঙ্গুয়াল মেথড, লিসেনিং, স্পিকিং আর প্রোনাউন্সিয়েশন, এর উপর কিন্তু এই তিনটের উপরেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়, তাই এটাও হচ্ছে না। সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয় আমাদের গ্রামার ট্রান্সলেশন মেথডে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এ টিচার draws the attention of learners to individual sounds, words and then sentences while teaching the listening skill. What approach to listening does the teacher adopt? একজন শিক্ষক শ্রবণ দক্ষতা শেখানোর সময় প্রথমে ধ্বনি, তারপর শব্দ এবং পরে বাক্যের দিকে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করেন। শিক্ষক কোন শ্রবণ পদ্ধতি অনুসরণ করছেন? ইলাস্টিক অ্যাপ্রোচ, ইলাস্টিক পদ্ধতি, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, যোগাযোগমূলক পদ্ধতি, বটম আপ অ্যাপ্রোচ, নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে অগ্রসর হওয়ার পদ্ধতি, টপ ডাউন অ্যাপ্রোচ, উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে অগ্রসর হওয়ার পদ্ধতি। তো এখানে আমরা যদি কোশ্চেনটা ভালো করে পড়ি, সেখানে কিন্তু বলে দেওয়া আছে প্রথমে ধ্বনি, তারপর শব্দ, তারপর বাক্য, তাই না? তো আমরা সবাই জানি যে বটম আপ অ্যাপ্রোচ যেটা আমাদের আছে, সেখানে কিন্তু শিক্ষার্থী প্রথমে ধ্বনি শনাক্ত করতে জানে, তারপর শব্দ বোঝার চেষ্টা করে, শেষে কিন্তু বাক্য সে তৈরি করে বা সম্পূর্ণ বাক্য বলার চেষ্টা করে। ঠিক আছে, তাই এখানে আমরা ছোট একক থেকে বড় এককের দিকে এগোচ্ছি, তাই এটা হচ্ছে আমাদের বটম আপ অ্যাপ্রোচ, সি হচ্ছে আমাদের অ্যান্সার। ইলাস্টিক অ্যাপ্রোচ যদি দেখি, ভাষা শিক্ষায় এটি কোনো কিন্তু অ্যাপ্রোচ নয়, এরকম কোনো অ্যাপ্রোচ কিন্তু নাই, তাই এটা হচ্ছে না। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, এটা মূলত যোগাযোগের মাধ্যমে ভাষা শেখানোর পদ্ধতি। ঠিক আছে, এই যা বলা হয়েছে এখানে এগুলি কিন্তু এর বৈশিষ্ট্য নয়, তাই এটা হচ্ছে না। এটা আমাদের ঠিক, আর এটার উল্টোই হচ্ছে আমাদের টপ ডাউন অ্যাপ্রোচ, উল্টোটা তো এখানে বলেনি, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, a teacher asks her learners to collect words, phrases on various aspects they see and notice in their markets and streets. Later, the learners write the words and phrases according to the category and discuss them in the class. What is this practice known as? একজন শিক্ষক শিক্ষার্থীদের বাজার ও রাস্তায় দেখা বিভিন্ন বিষয়ের শব্দ ও শব্দগুচ্ছ সংগ্রহ করতে বলেন। পরে তারা সেগুলো শ্রেণীবদ্ধ করে লিখে শ্রেণীকক্ষে আলোচনা করে। এই অনুশীলনটি কি নামে পরিচিত? টপিক ওয়ার্ডস লার্নিং, বিষয়ভিত্তিক শব্দ শেখা, জেনারে বেসড ওয়ার্ডস, ধারাভিত্তিক শব্দ শেখা, অ্যাক্টিভ ভোকাবুলারি, সক্রিয় শব্দভাণ্ডার, থিমেটিক ভোকাবুলারি লার্নিং, বিষয়ভিত্তিক শব্দভাণ্ডার শেখা। তো এখানে আমাদের কি হচ্ছে, এই যে চারটে আমাদের অপশন আছে তার মধ্যে এই যে থিমেটিক ভোকাবুলারি লার্নিং, এখানে কিন্তু একটা নির্দিষ্ট বিষয় দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তারপর সেটাকে কেন্দ্র করে কিন্তু শব্দ বা শব্দগুচ্ছ শেখানো হয়। এতে কি হয়, একটা বাস্তব জীবনের সঙ্গে এটার একটা সম্পর্ক তৈরি হয়, আর যে শব্দগুলো শিক্ষার্থীরা শিখবে সেগুলো কিন্তু দীর্ঘদিন তাদের মনে থাকে। ঠিক আছে, এক্ষেত্রে যেমন একটা আমাদের থিম দিয়ে দিয়েছে মার্কেট। ঠিক আছে, এখানে মার্কেট বা স্ট্রিট এটা আমাদের থিম। তো এখান থেকে কি কি শিখতে পারবে? ভেজিটেবল, ফ্রুট, শপকিপার, এইসব শব্দ ভাণ্ডার তারা শিখবে, আর এগুলোকে যখন দেখবে তখন সেগুলি কিন্তু অনেকদিন তাদের মাথায় থাকবে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার, থিমেটিক ভোকাবুলারি লার্নিং। টপিক ওয়ার্ডস লার্নিং বা বিষয়ভিত্তিক শব্দ শেখা, এটা কিন্তু কোনো আমাদের পেডাগজিতে সেরকম কোনো কিন্তু লার্নিং নেই। ঠিক আছে, ধারাভিত্তিক শব্দ শেখা, এবারে এই যে ধারাভিত্তিক বলতে গল্প, নাটক, কবিতা ইত্যাদির ধরন বোঝায়। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে সেটা তো হচ্ছে না। সক্রিয় শব্দ ভাণ্ডার, এটি এমন শব্দ ভাণ্ডার যা শিক্ষার্থী নিজে
নিজের বলা বা লেখায় ব্যবহার করে, ঠিক আছে? কিন্তু প্রশ্নতে তো আমাদের শেখানোর কথা বলা হয়েছে, তাই এটাও হচ্ছে না। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট? নিচের কোন বক্তব্যটি সঠিক? রিসেপটিভ ভোকাবুলারি আর ওয়ার্ডস উই স্পিক অ্যান্ড প্রোডাক্টিভ ভোকাবুলারি আর ওয়ার্ডস উই হেয়ার। গ্রহণমূলক শব্দভাণ্ডার হলো সেসব শব্দ যেগুলো আমরা বলি, এবং উৎপাদনমূলক শব্দভাণ্ডার হলো যেসব শব্দ আমরা শুনি। রিসেপটিভ ভোকাবুলারি আর ওয়ার্ডস উই রিকগনাইজ when we hear or see, and productive vocabulary are words we speak or write. গ্রহণমূলক শব্দভাণ্ডার হলো যেসব শব্দ আমরা শুনে বা দেখে চিনতে পারি, এবং উৎপাদনমূলক শব্দভাণ্ডার হলো যেসব শব্দ আমরা বলি বা লিখি। Receptive vocabulary are words we discuss with people, and productive vocabulary are words in written text. গ্রহণমূলক শব্দভাণ্ডার হলো যেসব শব্দ আমরা মানুষের সঙ্গে আলোচনায় ব্যবহার করি, এবং উৎপাদনমূলক শব্দভাণ্ডার হলো লিখিত পাঠ্যের শব্দ। Words from other languages are receptive vocabulary, and words from native languages are productive vocabulary. অন্যান্য ভাষা শব্দ হলো গ্রহণমূলক শব্দভাণ্ডার, এবং মাতৃভাষা শব্দ হলো উৎপাদনমূলক শব্দভাণ্ডার। তো চারটে যে আমাদের অপশন আছে, যদি আমরা শেষেরটা দেখি, এটা তো একদমই ঠিক নয়, ঠিক আছে? মাতৃভাষা বা বিদেশি ভাষার ভিত্তিতে রিসেপটিভ, প্রোডাক্টিভ এরকম কিন্তু নির্ধারণ করা হয় না, তাই এটা হচ্ছে না। সি যদি দেখি, আলোচনা শব্দ ও লিখিত পাঠ্যের শব্দ এভাবে কিন্তু শব্দ ভাণ্ডারে শ্রেণীবিভাগ করা হয় না, তাই এটাও হচ্ছে না। গ্রহণমূলক শব্দভাণ্ডার যেটা আমাদের বিয়ে বলছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। কারণ কারণ গ্রহণমূলক শব্দভাণ্ডার হলো যেসব শব্দ আমরা শুনে বা দেখে চিনতে পারি। শোনা আর দেখা, লিসেনিং আর রিডিং, ঠিক আছে? তো এগুলোতে আমাদের কি হয়, রিসেপটিভ স্কিল এগুলি। আর এই যে আমাদের বলা, স্পিকিং আর রাইটিং, এগুলো আমাদের প্রোডাক্টিভ স্কিল। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। এ কেন হচ্ছে না? এটা এটা এই যে বি এর উল্টো হয়ে গেছে, তাই এটা হচ্ছে না, ঠিক আছে? নেক্সট, এখানে বলে দিই যে রিসেপটিভ ভোকাবুলারি হচ্ছে যেসব শব্দ আমরা শুনে বা পড়ে চিনতে পারি, আর প্রোডাক্টিভ ভোকাবুলারি হচ্ছে যেসব শব্দ আমরা নিজে বলি বা লেখায় ব্যবহার করতে পারি, সেগুলি হচ্ছে প্রোডাক্টিভ ভোকাবুলারি, ঠিক আছে? অনেকটা সেই সেম, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই চারটা স্কিল আমাদের কোনগুলি প্রোডাক্টিভ কোনগুলো রিসেপটিভ যারা জানবে তারাই খুব সহজেই করতে পারবে। নেক্সট, পোয়েট্রি টিচিং ইজ, কবিতা শিক্ষণের উদ্দেশ্য হলো টু লার্ন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, শব্দ ও শব্দগুচ্ছ শেখা, টু লার্ন পোয়েটিক ডিভাইসেস, কাব্যিক অলঙ্কার বা কৌশল শেখা, ফর এনজয়মেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, উপভোগ ও সৌন্দর্যবোধ গড়ে তোলা, টু রাইট এ ক্রিটিক্যাল কমেন্ট্রি, সমালোচনামূলক ব্যাখ্যা লেখা। তাহলে পোয়েট্রি টিচিং এর উদ্দেশ্য কি? কবিতা শেখানোর প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে কল্পনা শক্তি, তাদের অনুভূতি আর ভাষার প্রতি একটা ভালোবাসা তৈরি করা, ঠিক আছে? শুধুমাত্র অলংকার শেখানোই কিন্তু মূল লক্ষ্য নয়। তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সি, ফর এনজয়মেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। শব্দ ও শব্দগুচ্ছ শেখা, এটা একটা সেকেন্ডারি উদ্দেশ্য বলতে পারি, কিন্তু প্রাইমারি বলতে পারি না। কাব্যিক অলংকার বা কৌশল শেখা, এটাও আমরা সেকেন্ডারি বলতে পারি, কিন্তু প্রাইমারি আমাদের সি। সমালোচনামূলক ব্যাখ্যা লেখা, এটা কিন্তু উচ্চ শ্রেণীর কাজ, এগুলো কিন্তু আমাদের স্কুল লেভেলের যে শিক্ষার্থী তাদের কাজ নয়, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এ টিচার ডাজ অ্যাকশনস হুইচ লার্নার্স ফলো অ্যাজ ডাইরেক্টেড অ্যান্ড লার্নার্স আর নট এক্সপেক্টেড টু স্পিক অর প্রডিউস ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ দিস মেথড নোন অ্যাজ? একজন শিক্ষক বিভিন্ন কাজ করে দেখান, শিক্ষার্থীরা নির্দেশ অনুযায়ী তা অনুসরণ করে, এবং তাদের কাছ থেকে কথা বলা বা ভাষা উৎপাদনের প্রত্যাশা করা হয় না। এই পদ্ধতিকে কি বলা হয়? অনুকরণ পদ্ধতি, ইমিটেশন মেথড, টোটাল ফিজিক্যাল রেসপন্স, ড্রামাটিক্স, নাট্যাভিনয় পদ্ধতি, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, যোগাযোগমূলক পদ্ধতি। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে শিক্ষক শিখিয়ে দিচ্ছেন, ঠিক আছে, ফিজিক্যালি মানে শারীরিকভাবে কাজটি করে দেখিয়ে দিচ্ছেন, তারপর এখানে শিক্ষার্থীরা সেই কাজটি করবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা এখানে কিন্তু কথার ব্যবহার করছেন না। তো এই যে আমাদের আহ, পদ্ধতিটা, এটা কিন্তু একে বলা হয় টোটাল ফিজিক্যাল রেসপন্স। বি হচ্ছে আমাদের অ্যান্সার। এই পদ্ধতিতে শিক্ষক নির্দেশ দেন, শিক্ষার্থীরা শারীরিকভাবে সেই নির্দেশ পালন করে, ঠিক আছে? প্রথম দিকে শিক্ষার্থীদের কথা বলতে বাধ্য করা হয় না, এতে তারা বুঝতে শেখে, যে শিক্ষক যেটা শেখাচ্ছেন সেটা ভালোভাবে বুঝতে শেখে, ঠিক আছে? যেমন উদাহরণ যদি দিই, যে যদি তোমরা বলো যে এটা আমরা আমাদের প্রাইমারি আপার প্রাইমারিতে কিভাবে ব্যবহার করব, তো শিক্ষক যদি বলেন যে স্ট্যান্ড আপ, দাঁড়াও, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, তো এখানে শিক্ষার্থীরা শুধু কাজগুলি করবে, কিছু বলবে না, ঠিক আছে? তো এই যে শারীরিকভাবে তারা কাজগুলি করছে, এগুলোই কিন্তু টিপিআর বা টোটাল ফিজিক্যাল রেসপন্স। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। ইমিটেশন মেথড, এখানে মূল জোর কিন্তু শিক্ষককে অনুকরণ করা, ঠিক আছে? কথা বলা না বলা তার সঙ্গে কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে? ড্রামাটিক্স, নাট্যাভিনয় পদ্ধতি, এখানে তো ভাষা শেখানো হয়, ঠিক আছে?
আর কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, এখানেও যোগাযোগই মেন, তাই শারীরিক ব্যাপার এখানে খুব একটি নেই। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, a teacher organizes her class into pairs and gives a story of 18 sentences. What is this task known as? একজন শিক্ষক শিক্ষার্থীদের জোড়ায় ভাগ করে 18টি বাক্যের একটি গল্প দেন, যেখানে একজনের কাছে বিজোড় বাক্য এবং অন্যজনের কাছে জোড় বাক্য থাকে। তারা একে অপরকে পড়ে শোনায় এবং ফাঁকা অংশ পূরণ করে। এই কাজটি কি নামে পরিচিত? মিউচুয়াল ডিকটেশন, পারস্পরিক শ্রুতি লিখন, গ্রুপ ডিকটেশন, দলগত শ্রুতি লিখন, সেন্টেন্স ডিকটেশন, বাক্যভিত্তিক শ্রুতি লিখন, প্যারাগ্রাফ ডিকটেশন, অনুচ্ছেদ ভিত্তিক শ্রুতি লিখন। তো মিউচুয়াল ডিকটেশন, এখানে কিন্তু দুইজন শিক্ষার্থী একে অপরকে পড়ে শোনায় এবং একজন পড়ে শোনায়, একজন লেখে সেটা, ঠিক আছে। তো এখানে আমরা উভয়কেই বক্তা বলতে পারি আর উভয়কেই শ্রোতা বলতে পারি, ঠিক আছে। এর ফলে কি হয়, তাদের লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং চারটি দক্ষতাই কিন্তু ভালোভাবে প্র্যাকটিস হয়। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। গ্রুপ ডিকটেশনে কি হয়, এখানে পুরো দল কিন্তু একসঙ্গে কাজ করে, জোড়ায় নয়। এখানে জোড়ায় বলেছে, তাহলে এটা হচ্ছে না। সেন্টেন্স ডিকটেশনে কি হয়, শিক্ষক একটি বাক্য বলেন, শিক্ষার্থীরা লেখে, এখানে কিন্তু সেটা হচ্ছে না। প্যারাগ্রাফ ডিকটেশনে কি হয়, শিক্ষক একটা পুরো অনুচ্ছেদ পড়ে শোনান, ঠিক আছে। পারস্পরিকভাবে কিন্তু কোনো কাজ হয় না, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, সিচুয়েশন 1, সানা অ্যান্ড ইরফান ডিসকাস দেয়ার প্ল্যান্স ফর দ্য উইকেন্ড ওভার দ্য টেলিফোন। সিচুয়েশন 2 হচ্ছে, রোহান রিডস দ্য গিভেন টেক্সট অ্যান্ড সামারাইজেস দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য স্টোরি। কনসিডারিং বিক্স BICS অ্যান্ড ক্যাল্প CALP, হুইচ সিচুয়েশন রিপ্রেজেন্টস হোয়াট? সানা ও ইরফান টেলিফোনের সপ্তাহান্তের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। পরিস্থিতি 2 হচ্ছে, রোহন একটি লেখা পড়ে গল্পের মূলভাব সংক্ষেপে লিখছে। তো বিক্স আর ক্যাল্প এই দৃষ্টিকোণ থেকে কোনটি নির্দেশ করে? তো বিক্স আর ক্যাল্প কি? বিক্স হচ্ছে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলস, আর ক্যাল্প হচ্ছে কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ঠিক আছে। তো বিক্সের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন কথোপকথন করি, আর ক্যাল্প হচ্ছে পড়াশোনা, বিশ্লেষণ আর একাডেমিক যে কাজ তার ভাষা, ঠিক আছে। এখানে প্রথমে কিন্তু টেলিফোনে একটা সপ্তাহান্তের পরিকল্পনা নিয়ে কথা হচ্ছে, তাহলে এটা একটা বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। আর সেকেন্ডে কি হচ্ছে, যে রোহন একটি গল্প পড়ে গল্পের মূল ভাব সংক্ষেপে লিখছে, এখানে কিন্তু এটা একাডেমিক অনেকটা চলে আসছে, তাই CALP বা কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে কাজ হচ্ছে। তাই একটা হচ্ছে আমাদের বিক্স, দুয়েরটা হলো আমাদের ক্যাল্প, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, which of the following is the least appropriate way for the teacher, Mr. Orun, to demonstrate active listening in a read aloud class? উচ্চ স্বরে পাঠের ক্লাসে সক্রিয় শ্রবণ প্রদর্শনের জন্য নিচের কোনটি সবচেয়ে কম উপযুক্ত উপায়? While a student is reading, the teacher stops and corrects every mistake and asks the student to repeat. শিক্ষার্থী পড়ার সময় প্রতিটি ভুলে তাকে থামিয়ে সংশোধন করা এবং পুনরায় বলতে বলা। After the student completes reading, the teacher asks questions like, what were your main takeaways? পড়া শেষ হলে শিক্ষক জিজ্ঞাসা করেন, তুমি কি শিখলে বা মূল বিষয় কি? While the student is reading, the teacher asks follow-up questions about the author's ideas. পড়ার সময় শিক্ষক লেখকের মতামত সম্পর্কে অনুসরণমূলক প্রশ্ন করেন। After each part of the story, the teacher summarizes it and asks the student to continue. প্রতিটি অংশ পড়ার পর শিক্ষক তার সারাংশ বলেন এবং শিক্ষার্থীকে পরের অংশ পড়তে বলেন। তো এতদিন যারা আমার ক্লাস দেখছো তারা কিন্তু সহজেই প্রথমেরটা বলবে, যে আমাদের এখানে বলেছে সবচেয়ে কম উপযুক্ত উপায়, তো এটি দেখে এটি তোমরা অ্যান্সার করে দেবে। কারণ বারবার কোনো শিক্ষার্থীকে পড়ার মধ্যে থামানো, এটা কিন্তু সবচেয়ে খারাপ জিনিস, ঠিক আছে। শিক্ষার্থী পড়ছে, তাকে প্রতিটা ভুলে তাকে থামিয়ে সংশোধন করা, এতে আর সে পড়তে চাইবে না, সে বলবে আমি এখানেই থেমে যাচ্ছি, আমি স্টেজ থেকে নেমে যাচ্ছি, ঠিক আছে। তাই এটি সবচেয়ে খারাপ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বাকি অপশনগুলো দেখে নিই। After the student completes reading, the teacher asks question like, what were your main takeaways? তো পড়া শেষে প্রশ্ন করা কিন্তু অনেকটা অ্যাক্টিভ লিসেনিং এর ভালো উদাহরণ, তাই এটা হতে পারে। পড়ার সময় শিক্ষক লেখকের মতামত সম্পর্কে অনুসরণমূলক প্রশ্ন করেন। লেখকের ভাবনা নিয়ে প্রশ্ন করা মনোযোগ বাড়ায়, ঠিক আছে। তো এটার চেয়ে ভালো প্রতিটি অংশ পড়ার পর শিক্ষক তার সারাংশ বলেন এবং শিক্ষার্থীকে পরের অংশ পড়তে বলেন। তো অংশ শেষে সারাংশ বলা আর পরের অংশ পড়তে বলা, এটা কিন্তু ভালো জিনিস। তাই BCD আমাদের ঠিক, এ ঠিক নয়, আর এখানে কম উপযুক্ত বলেছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, which of the following exercises can best help build underlying skills before introducing descriptive writing to students? শিক্ষার্থীদের বর্ণনামূলক লেখা শেখানোর আগে নিচের কোন অনুশীলনটি সবচেয়ে কার্যকর হবে? স্টুডেন্টস রোল প্লে বাই রিডিং ডায়ালগস উইথ এক্সপ্রেশন। শিক্ষার্থীরা অভিব্যক্তি সহ সংলাপ পড়ে ভূমিকাভিনয় করে। স্টুডেন্টস ডিজাইন এ ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার ইউজিং 100 words
শিক্ষার্থীরা 100 শব্দ ব্যবহার করে একটি সৃজনশীল বিজ্ঞাপনের পোস্টার তৈরি করে। ইন গ্রুপস, ওয়ান স্টুডেন্ট স্টার্টস এ স্টোরি অ্যান্ড আদার্স অ্যাড ওয়ান সেন্টেন্স ইচ। দলগতভাবে একজন গল্প শুরু করে এবং অন্যরা পর্যায়ক্রমে একটি করে বাক্য যোগ করে। স্টুডেন্টস ডিফাইন অ্যাডজেক্টিভস অ্যান্ড লিস্ট ডিফারেন্ট টাইপস অফ অ্যাডজেক্টিভস। শিক্ষার্থীরা বিশেষণের সংজ্ঞা ও বিভিন্ন প্রকারের বিশেষণ তালিকাভুক্ত করে। তো এখানে বলেছে নিচের কোন অনুশীলন সবচেয়ে কার্যকর। আগেরটিতে বলেছিল কম কার্যকর, এটা হচ্ছে সবচেয়ে কার্যকর। যদি দেখি শিক্ষার্থীরা অভিব্যক্তি সহ সংলাপ পড়ে ভূমিকা অভিনয় করে, এটা কিন্তু স্পিকিং এর অনুশীলন হবে। ঠিক আছে, এখানে কিন্তু বর্ণনামূলক লেখার কোনো প্রস্তুতি হবে না, তাই এটা হচ্ছে না। যদি দেখি শিক্ষার্থীরা 100 শব্দ ব্যবহার করে একটি সৃজনশীল বিজ্ঞাপনের পোস্টার তৈরি করে, একটি মানে বিজ্ঞাপন লেখা ডেসক্রিপটিভ রাইটিং এর অংশ কিন্তু নয়, তাই এটা হচ্ছে না। দলগতভাবে একজন গল্প শুরু করে এবং অন্যরা পর্যায়ক্রমে একটি করে বাক্য যোগ করে, এটা কিন্তু হতে পারে। দেখি শিক্ষার্থীরা বিশেষণের সংজ্ঞা এবং বিভিন্ন প্রকার বিশেষণ তালিকাভুক্ত করে। শুধু বিশেষণের সংজ্ঞা জানলে কিন্তু বর্ণনামূলক লেখা যায় না, তাই এটা হচ্ছে না। সি আমাদের বেস্ট অ্যান্সার। ঠিক আছে, ডেসক্রিপটিভ রাইটিং এর আগে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করার ক্ষমতা, ঠিক আছে, কল্পনা আর যেন তারা তাদের ধারাবাহিকভাবে ভাব প্রকাশ করতে পারে, সেই অভ্যাস কিন্তু তৈরি করা দরকার। ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইন দ্য বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ দেয়ার ইজ লট অফ এমফাসিস অন। আচরণবাদী পদ্ধতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় থিঙ্কিং অ্যান্ড ডিসকাসিং, চিন্তা এবং আলোচনা করার উপর, মিনিং মেকিং অ্যাক্টিভিটিস, অর্থ নির্মাণমূলক কার্যক্রমের উপর, লার্নিং বাই মেমোরাইজিং, মুখস্থ করার মাধ্যমে শেখার উপর, লার্নিং বাই ডুইং, কাজের মাধ্যমে শেখার উপর। বিহেভিয়ারিজম যে অ্যাপ্রোচ, সেখানে কিন্তু স্টিমুলাস, রেসপন্স আর রিইনফোর্সমেন্ট, এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই বারবার অনুশীলন, অনুকরণ আর মুখস্থ করার উপর কিন্তু বেশি জোর দেওয়া হয়। তাই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সি, লার্নিং বাই মেমোরাইজেশন। ঠিক আছে, মেমোরাইজিং। থিঙ্কিং অ্যান্ড ডিসকাসিং, এটা কিন্তু কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, তার মধ্যে আসছে। মিনিং মেকিং অ্যাক্টিভিটিস, এটাও কিন্তু কনস্ট্রাকটিভিজমের অন্তর্গত। লার্নিং বাই ডুইং, এটাও কিন্তু অ্যাক্টিভিটি বেসড বা এক্সপেরিয়েন্সিয়াল যে লার্নিং, তার বৈশিষ্ট্য। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ টাইপ অফ লিসেনিং ডিমান্ডস মোর অ্যাটেনশন। কোন ধরনের শ্রবণে সবচেয়ে বেশি মনোযোগের প্রয়োজন হয়? এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ, হেয়ারিং সেন্সিটিভ। বিস্তৃত শ্রবণ, নিবিড় শ্রবণ, শুধু শোনা, সংবেদনশীল শ্রবণ। তো প্রথম দিকে আমরা পড়লাম যে ইন্টেন্সিভ যে লিসেনিং, সেখানে কিন্তু প্রতিটি শব্দ, উচ্চারণ, ঠিক আছে, তার অর্থ খুব মনোযোগ দিয়ে শুনতে হয়। এটি সাধারণত ভাষা শেখানোর সময় ব্যবহৃত হয়, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। এক্সটেন্সিভ রিডিং, এটা একটা মূল ভাব বা আনন্দের জন্য পড়া হয়। হেয়ারিং, এটা শুধু কানে শব্দ যাওয়া সেটি। ঠিক আছে, সেন্সিটিভ, এটি লিসেনিং এর কোনো ধরন নয়, তাই বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, Dash is an activity that involves understanding speaker's accent or pronunciation, vocabulary, grammar, and grasping his or her meaning. Dash এমন একটি কার্যক্রম যেখানে বক্তার উচ্চারণ, শব্দভাণ্ডার, ব্যাকরণ এবং বক্তব্যের অর্থ বোঝা অন্তর্ভুক্ত থাকে। লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, শ্রবণ, কথন, পঠন, লেখন। তো বক্তার উচ্চারণ, শব্দভাণ্ডার, ব্যাকরণ, এগুলি কিন্তু বুঝতে হয়। তো লিসেনিং এ শুধু শব্দ কিন্তু শোনা নয়, বক্তার যা বলছে সেটার উচ্চারণ, শব্দের অর্থ, ব্যাকরণ এবং সম্পূর্ণ একটা বার্তা বোঝার কিন্তু প্রক্রিয়াই হচ্ছে আমাদের লিসেনিং। ঠিক আছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার, লিসেনিং। স্পিকিং কি, এখানে কিন্তু ভাষা উৎপাদন করা হয়, শোনা হয় না। রিডিং এ কি, এখানে লিখিত ভাষা বুঝতে হয়, এখানে কিন্তু কিছু শুনতে হয় না। রাইটিং, লিখে ভাব প্রকাশ করার দক্ষতা। ঠিক আছে, তাই এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এ টিচার showed a movie with captions to learners in class 6. The movie is based on one of the chapters in the textbook. The movie with captions will encourage. একজন শিক্ষক ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের একটি অধ্যায় ভিত্তিক সাবটাইটেল যুক্ত চলচ্চিত্র দেখালেন। এই চলচ্চিত্রটি উৎসাহিত করবে ড্যাশ। Listening strategies, active viewing and motivating the students to use authentic language material. শ্রবণ কৌশল, সক্রিয়ভাবে দেখা এবং শিক্ষার্থীদের প্রকৃত ভাষা উপকরণ ব্যবহারে উৎসাহিত করা। অ্যাক্টিভ ভিউইং অ্যান্ড লিসেনিং, সক্রিয়ভাবে দেখা ও শোনা। দ্য স্টুডেন্টস টু ওয়াচ মোর সাচ মুভিজ, শিক্ষার্থীদের এ ধরনের আরও চলচ্চিত্র দেখতে। লিসেনিং স্ট্র্যাটেজিস বাই ভার্বাল ক্লুজ, অ্যাপ্রিসিয়েটিং অ্যাক্টরস অ্যাকশনস অ্যান্ড রাইটিং এ রিভিউ। মৌখিক সূত্রের মাধ্যমে শ্রবণ কৌশল, অভিনেতাদের অভিনয়ের প্রশংসা এবং পর্যালোচনা লেখা। তো যদি সাবটাইটেল যুক্ত চলচ্চিত্র দেখায় তাহলে কি হবে? সাবটাইটেল যুক্ত চলচ্চিত্র যদি শিক্ষার্থীদের দেখানো হয় তাহলে কিন্তু তাদের লিসেনিং স্ট্র্যাটেজি, তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন এবং বাস্তব ভাষা শেখা যায়। ঠিক আছে, তারা একই সঙ্গে শুনে ও পড়ে ভাষা বুঝতে পারে। তাই
এ হচ্ছে আমাদের অ্যান্সার। শ্রবণ কৌশল সক্রিয়ভাবে দেখা এবং শিক্ষার্থীদের প্রকৃত ভাষা উপকরণ ব্যবহারে উৎসাহিত করে। সক্রিয়ভাবে দেখা ও শোনা, শুধু দেখা ও শোনার কথা বলা হয়েছে, ঠিক আছে। অথেন্টিক ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা কিন্তু এখানে নেই। শিক্ষার্থীদের এ ধরনের আরো চলচ্চিত্র দেখতে, বেশি সিনেমা দেখতে উৎসাহিত করা মূল উদ্দেশ্য নয় আমাদের, তাই এটা হচ্ছে না। মৌখিক সূত্রের মাধ্যমে শ্রবণ কৌশল, অভিনেতাদের অভিনয়ের প্রশংসা এবং পর্যালোচনা লেখা, রিভিউ লেখা পরবর্তী কার্যক্রম হতে পারে, কিন্তু প্রধান উদ্দেশ্য নয়। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এ টিচার অফ ক্লাস 7 conducts a pair work activity in which one student reads a sentence and the other writes it. Later they compare it with the original text. What is this activity known as? সপ্তম শ্রেণীর একজন শিক্ষক জোড়ায় কাজ করান, যেখানে একজন শিক্ষার্থী বাক্য পড়ে শোনায় এবং অন্যজন তা লিখে। পরে তারা মূল লেখার সঙ্গে মিলিয়ে দেখে। এই কার্যক্রমটি কি নামে পরিচিত? মিউচুয়াল ডিকটেশন, পারস্পরিক শ্রুতি লিখন, মিউচুয়াল রাইটিং, পারস্পরিক লিখন, মিউচুয়াল লিসেনিং, পারস্পরিক শ্রবণ, সেন্টেন্স ডিকটেশন, বাক্যভিত্তিক শ্রুতি লেখন। একটু আগেই আমরা কিন্তু করলাম, তাই না? এখানে একজন পড়ে শোনাচ্ছে, অন্যজন লেখছে, পরে তারা আবার মূল লেখার সঙ্গে মিলিয়ে ভুল সংশোধন করছে। তো এখানে তাদের লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং চারটি দক্ষতারই প্র্যাকটিস হচ্ছে। এটা হচ্ছে আমাদের মিউচুয়াল ডিকটেশন। এ হচ্ছে আমাদের অ্যান্সার। মিউচুয়াল রাইটিংয়ে কি হয়? এখানে কোনো মিউচুয়াল রাইটিং কিন্তু কোনো আমাদের প্যাডাগজিক্যাল টার্ম নয়, ঠিক আছে। মিউচুয়াল লিসনিং কি? এটিও কোনো আমাদের প্যাডাগজির অন্তর্গত কোনো টার্ম নয়। সেন্টেন্স ডিকটেশন, এখানে সাধারণত শিক্ষক বাক্য বলেন, ঠিক আছে। এখানে পারস্পরিক কোনো কাজ হয় না, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজ ফর ডে টু ডে ফেস টু ফেস ইন্টারাকশন ইজ নোন অ্যাজ। প্রতিদিনের মুখোমুখি যোগাযোগে আমরা যে ভাষা ব্যবহার করি তাকে বলা হয় ড্যাশ। ইন্টারপার্সোনাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আন্তর্ব্যক্তিক ভাষাগত দক্ষতা। কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, জ্ঞানভিত্তিক একাডেমিক ভাষাগত দক্ষতা। বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলস, মৌলিক আন্তর্ব্যক্তিক যোগাযোগ দক্ষতা। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ স্কিলস, যোগাযোগমূলক ভাষা দক্ষতা। তো একটু আগে আমরা পড়লাম যে আমরা দৈনন্দিন জীবনের যে সাধারণ কথোপকথন করি সেটাকে কিন্তু আমরা বিক্স বলি, বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলস। এটার ফুল ফর্মও চলে আসে, এগুলি মাথায় রাখবি। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। ইন্টারপার্সোনাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটা কিন্তু কোনো প্রচলিত ভাষা নয় আমাদের পেডাগজি অনুযায়ী, ঠিক আছে। কগনিটিভ কগনিটিভ একাডেমিক যেটা, সেটা তো একটু আগে বললাম, এটা একাডেমিক পড়াশোনা, ঠিক আছে, বিশ্লেষণ করা আর পরীক্ষার যে ভাষাগত দক্ষতা সেটা বোঝায়। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ স্কিলস, এটি একটা সাধারণ শব্দ, সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের সি। নেক্সট, ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাস এ টিচার asks a group of students to act as purchasers, property sellers, landlords and tenants while other students watch and enjoy their conversation. This activity is called. ভাষার ক্লাসে একজন শিক্ষক কিছু শিক্ষার্থীকে ক্রেতা, সম্পত্তি বিক্রেতা, বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার ভূমিকায় অভিনয় করতে বললেন এবং অন্যরা তা দেখে। এই কার্যক্রমকে কি বলা হয়? রোল প্লে, ভূমিকাভিনয়, ড্রামা, নাটক, অ্যাক্টিং ক্লাস, অভিনয় ক্লাস, গাইডেন্স, নির্দেশনা। তো এই যে জিনিসগুলো, এগুলোকে কিন্তু রোল প্লে বলা হয়, ঠিক আছে। রোল প্লেতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের কোনো পরিস্থিতিকে বিভিন্ন চরিত্রের মাধ্যমে কিন্তু পালন করে, ঠিক আছে। এর মাধ্যমে তাদের স্পিকিং, তাদের যোগাযোগের যে অ্যাবিলিটি, সেগুলো কিন্তু বৃদ্ধি পায়, তাদের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি পায়, ঠিক আছে। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। ড্রামা সাধারণত একটা সম্পূর্ণ নাটক বোঝায়, যেটাকে স্টেজের ওপর করা হয়, ঠিক আছে। কিন্তু এখানে শুধু একটা পরিস্থিতির অভিনয় করা হচ্ছে। অ্যাক্টিং ক্লাস, এটা কোনো পেডাগজিক্যাল কোনো জিনিস নয়, টার্ম নয়, ঠিক আছে। গাইডেন্স, এটি পরামর্শ বা নির্দেশনা দেওয়া বোঝায়, অভিনয় নয়। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন প্ল্যানিং এ লিসনিং লেসন? শ্রবণ পাঠ পরিকল্পনার ক্ষেত্রে নিচের কোনটি গুরুত্বপূর্ণ বিষয় নয়? পজিং দ্য রেকর্ডিং, রেকর্ডিং মাঝে মধ্যে থামানো, স্পিড অফ ডেলিভারি, বক্তব্য উপস্থাপনের গতি, জেন্ডার অফ স্পিকার্স, বক্তার লিঙ্গ, নাম্বার অফ স্পিকার্স, বক্তার সংখ্যা। তো লিসনিং লেসন পরিকল্পনার সময় বক্তব্যের গতি, বক্তার সংখ্যা আর প্রয়োজনে অডিও থামানো, এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু বক্তা নারী না পুরুষ এটি কিন্তু গুরুত্বপূর্ণ নয়। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, লিসনিং ইনভলভস, শ্রবণ এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে হিয়ারিং দ্য সাউন্ড, ডিকোডিং দ্য সাউন্ডস অ্যাজ দে আর, শব্দ শোনা এবং সেই শব্দকে বিশ্লেষণ ডিকোড করা, গেসিং দ্য কন্টেন্ট, বিষয়বস্তু অনুমান করা, ইউজিং প্রায়র নলেজ অফ দ্য সাবজেক্ট, বিষয় সম্পর্কে পূর্ব জ্ঞান ব্যবহার করা, রেকগনাইজিং সাউন্ডস অ্যান্ড ডিডিউসিং দ্য মিনিং ফ্রম ইট, শব্দ শনাক্ত করে তার অর্থ অনুধাবন করা। তো লিসেনিং হলো শুধু
মানে লিসেনিং এর মধ্যে কিন্তু লিসেনিং শুধু কিন্তু শব্দ শোনা বোঝায় না, শব্দকে চিনতে পারা এবং সেটার অর্থ বোঝা, ঠিক আছে? আর যে বলছে তার সে কি বলতে চাইছে সেটাকে অনুধাবন করা, এটাই কিন্তু আমাদের লিসেনিং। কেউ একজন কিছু বলছে আর আমরা শুনে বুঝতেই পারলাম না, সেটা কিন্তু কোনো লিসেনিং হলো না, ঠিক আছে? তাই শব্দ শনাক্ত করে তার অর্থ অনুধাবন করা, এটাই হচ্ছে আমাদের লিসেনিং। শুধু শব্দ শোনা ও ডিকোড করার কথা বলা হয়েছে, অর্থ অনুধাবনটাও কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ, তাই এটা হচ্ছে না। বিষয়বস্তু অনুমান করা লিসেনিং এর একটা কৌশল হতে পারে, কিন্তু সম্পূর্ণ সংজ্ঞা এক্ষেত্রেও আমরা বলতে পারি না। বিষয় সম্পর্কে পূর্বজ্ঞান ব্যবহার করা গুরুত্বপূর্ণ হলেও লিসেনিং এর সম্পূর্ণ ব্যাখ্যা হচ্ছে না, তাই ডি হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার। নেক্সট, linguistic functions such as intonation, tone, stress and rhythm are known as স্বরভঙ্গি, সুর, জোর এবং ছন্দের মতো ভাষাগত বৈশিষ্ট্যকে কি বলা হয়? পোয়েট্রি, কবিতা, প্রোসোডি, স্বর, জোর, ছন্দের বৈশিষ্ট্য, ফোনেটিক্স, ধ্বনিতত্ত্ব, প্র্যাগমেটিক্স, প্রয়োগতত্ত্ব। তো এই যে ইন্টোনেশন, টোন, স্ট্রেস, রিদম, তো এই চারটের মধ্যে আমাদের যে প্রোসোডি রয়েছে, প্রোসোডি বলতে ভাষার যে স্বরভঙ্গি, যেটাকে ইন্টোনেশন বলছি, সুর, টোন, তারপর স্ট্রেস দেওয়া, ছন্দ, এর যে সম্মিলিত বৈশিষ্ট্য সেটাকে বোঝায়, ঠিক আছে? এগুলো যদি সঠিকভাবে কেউ প্রয়োগ করতে পারে তাহলে কিন্তু বক্তব্য খুবই স্পষ্ট হয় আর অর্থও খুব সহজে বোঝা যায়, খুব ভালো, যেটাকে বলে যে বক্তব্য খুব ভালো দিতে পারে সে। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। পোয়েট্রি এটা একটা সাহিত্য, তাই না? ফোনেটিক্স এটি ভাষার ধ্বনি নিয়ে আলোচনা করে এই ব্রাঞ্চে, তাই না? প্র্যাগম্যাটিক্স এখানে ভাষা কোন পরিস্থিতিতে কিভাবে ব্যবহার হয় তা নিয়ে আলোচনা হয়, তাই বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, এ টিচার অফ ক্লাস 6 develops the following task for a speaking activity. Speak 5 sentences about desert and its climatic conditions. Is it a good task or not? ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষক স্পিকিং কার্যক্রমে বলেন, মরুভূমি এবং তার জলবায়ু সম্পর্কে 5টি বাক্য বলো। এটি কি একটি ভালো কার্যক্রম? It is not a good task because some learners may not know about the desert. এটি ভালো কাজ নয় কারণ কিছু শিক্ষার্থী মরুভূমি সম্পর্কে নাও জানতে পারে। It is not a good task because it lacks context as there is no input for speaking about the desert and its climatic conditions. এটি ভালো কাজ নয় কারণ মরুভূমি ও তার জলবায়ু সম্পর্কে বলার জন্য কোনো প্রাসঙ্গিক ইনপুট দেওয়া হয়নি। It is a good task because learners may have studied about deserts in the geography and have enough input to speak. এটি ভালো কাজ কারণ শিক্ষার্থীরা ভূগোল বইয়ে মরুভূমি সম্পর্কে পড়ে থাকতে পারে এবং বলার মতো তথ্য থাকতে পারে। It is a good task because it encourages learners to speak about a topic. এটি ভালো কাজ কারণ এটি শিক্ষার্থীদের একটি বিষয় নিয়ে কথা বলতে উৎসাহিত করে। তো এক্ষেত্রে কি আমাদেরকে বলা হচ্ছে? ভালো স্পিকিং টাস্ক দেওয়ার আগে শিক্ষার্থীদের কিছু ইনপুট দিতে হয়, ঠিক আছে? এখানে কিন্তু কোনো ইনপুট বা কনটেক্সট না দিয়েই কথা বলতে বলা হয়েছে, তাই এটা কিন্তু কোনো উপযুক্ত কাজ নয়, ঠিক আছে? তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে বি, এটি ভালো কাজ নয় কারণ মরুভূমি অথবা জলবায়ু সম্পর্কে বলার জন্য কোনো প্রাসঙ্গিক ইনপুট দেওয়া হয়নি, ঠিক আছে? অনেক ক্ষেত্রে ডিও অ্যান্সার করতে পারে যে এটি ভালো কাজ কারণ এটি শিক্ষার্থীদের একটি বিষয় নিয়ে কথা বলতে উৎসাহিত করে। তো শুধু কথা বলতে বললেই তো হলো না, আগে যথাযথ ইনপুট যদি না দিই তাহলে সে কিসের উপর নিয়ে কথাটা বলবে, তাই না? তো হয়তো যে উম, কখনো কখনো যদি খুব মাথা না লাগায় সেক্ষেত্রে ডি অপশন নিয়ে নিতে পারে, কিন্তু বেস্ট অ্যান্সার আমাদের বি। যদি দেখি, এটি ভালো কাজ নয় কারণ কিছু শিক্ষার্থী মরুভূমি সম্পর্কে নাও জানতে পারে। সব শিক্ষার্থী মরুভূমি না জানলেও মূল সমস্যা সেটা কিন্তু নয়। আসল সমস্যা হলো যে আগে তো কিছু একটা কনটেক্সট আমাকে দিতে হবে যে মরুভূমি জিনিসটা কি, কি কি থাকতে পারে তার বৈশিষ্ট্য, তারপর বলবো তার উপর তোমরা বলো, আলোচনা করো, তাই না? এটি ভালো কাজ কারণ শিক্ষার্থীরা ভূগোল বইয়ে মরুভূমি সম্পর্কে পড়ে থাকতে পারে এবং বলার মতন তথ্য থাকতে পারে। সবাই ভূগোল পড়েছে এমন ধরে নেওয়া যায় না, এটা তো একটা জেনারেলাইজেশন করা হয়ে যাচ্ছে যে সবাই পড়ে এসছে হয়তো। আর এখানে আছে ষষ্ঠ শ্রেণীর, মানে ষষ্ঠ থেকেই কিন্তু আমাদের ভূগোল শুরু হয়। আমাদের তো বাংলা মাধ্যমে তাই হয়, সিবিএসসিতে কি হয় জানা নেই আমার, আশা করি 6 থেকেই মনে হয় আলাদা হয়, তাই না? নেক্সট, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। Aparna, a learner of class 5, understands that listening involves listening to each sound, then words, then sentences to get the meaning of the speech or audio. Which approach strategy does she believe in for learning to listen? পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অপর্ণা মনে করে শ্রবণ বলতে প্রথমে ধ্বনি, তারপর শব্দ এবং শেষে বাক্য শুনে বক্তব্যের অর্থ বোঝাকে বোঝায়। শ্রবণ শেখার ক্ষেত্রে সে কোন পদ্ধতি বিশ্বাস করে? বোথ টপ ডাউন অ্যান্ড বটম আপ অ্যাপ্রোচ, টপ ডাউন বটম আপ অ্যাপ্রোচ উভয়ই, ইট ইজ নাইদার টপ ডাউন নর বটম আপ অ্যাপ্রোচ, না টপ ডাউন না বটম আপ, টপ ডাউন অ্যাপ্রোচ না বটম আপ অ্যাপ্রোচ। তাহলে এখানে কি হচ্ছে?
এখানে প্রথমে ধ্বনি, তারপর শব্দ, তারপর বাক্য, তাহলে ছোট একক থেকে বড় এককের দিকে যাওয়া হচ্ছে। তাহলে খুব সহজেই তোমরা করতে পারবে। এটা হচ্ছে আমাদের বটম আপ অ্যাপ্রোচ, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, a teacher has to assess the listening skill of her students. Which of the following activities can she select as a listening assessment? একজন শিক্ষক তার শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতা মূল্যায়ন করতে চান, নিচের কোন কার্যক্রমটি তিনি বেছে নিতে পারেন? Teacher asks the children to read a story and then asks comprehension based questions. শিক্ষক শিক্ষার্থীদের একটি গল্প পড়তে বলেন এবং পরে অনুধাবন ভিত্তিক প্রশ্ন করেন। টিচার গিভস ভোকাবুলারি বেসড টাস্ক। শিক্ষক শব্দভাণ্ডার ভিত্তিক কাজ দেন। রেটিং দ্য চিলড্রেন অন দেয়ার ওরাল প্রেজেন্টেশন। শিক্ষার্থীদের মৌখিক উপস্থাপনার মূল্যায়ন করা। টিচার টেলস এ স্টোরি অ্যান্ড দেন আস্কস কম্প্রিহেনশন বেসড কোয়েশ্চেন্স। শিক্ষক একটি গল্প শোনান এবং পরে অনুধাবন ভিত্তিক প্রশ্ন করেন। তো লিসনিং স্কিলের মূল্যায়ন করতে চাইছে। লিসনিং অ্যাসেসমেন্ট করতে হলে শিক্ষার্থীদের আগে কিছু শুনতে দিতে হবে, তারপর সেই শোনার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন করতে হবে। এতে তাদের যে লিসনিং কম্প্রিহেনশন সেটা কিন্তু অ্যাসেস করা যাবে খুব ভালোভাবে। তাই আমাদের সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে ডি, শিক্ষক একটি গল্প শোনান এবং পরে অনুধাবন ভিত্তিক প্রশ্ন করান। ঠিক আছে, ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, children work in pairs. A text is divided in half. One child reads their text for the partner, which the other child writes. Together they complete the whole text. This activity is called. শিক্ষার্থীরা জোড়ায় কাজ করে। একটি লেখা দুই ভাগে ভাগ করা হয়। একজন পড়ে শোনায়, অন্যজন লিখে। এভাবে তারা পুরো লেখাটি সম্পূর্ণ করে। এই কার্যক্রমটির নাম কি? পার্সিয়াল ডিকটেশন, আংশিক শ্রুতিলেখন, স্টোরি টেলিং, গল্প বলা, রানিং ডিকটেশন, ওয়ার্ড ওয়েভ, শব্দজাল। তাহলে আমরা অনেকবারই এই কোয়েশ্চেন করলাম, তাই না? এখানে কিন্তু একটি লেখা দুই ভাগে ভাগ করার কথা বলা হয়েছে। একজন নিজের অংশ পড়ে শোনায়, অন্যজন লেখে, পরে উভয়ে মিলিয়ে পুরো লেখাটি সম্পূর্ণ করে। এটাকে বলা হয় পার্সিয়াল ডিকটেশন। ঠিক আছে, যেমন যদি বলি যে রাহুলের কাছে প্রথম অংশ আছে আর সুমনের কাছে দ্বিতীয় অংশ আছে, তারা একে অপরকে পড়ে শুনিয়ে পুরো লেখাটি সম্পূর্ণ করলো, এটা কিন্তু পার্সিয়াল ডিকটেশন। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। স্টোরি টেলিং, এ গল্প বলা হয়, ডিকটেশন করা হয় না। রানিং ডিকটেশন, এতে শিক্ষার্থী দৌড়ে গিয়ে লেখা পড়ে এসে সঙ্গীকে বলে। ঠিক আছে, এখানে তা হচ্ছে না। ওয়ার্ড ওয়েভ, এটাই ভোকাবুলারি শেখানোর কৌশল। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, মিসেস উষা রানী, এ টিচার অফ ইংলিশ, সাপোর্টস হার লার্নার্স টু স্পিক ইংলিশ বাই মেকিং দেম use the language for day-to-day purposes and by teaching them formulaic expressions. হোয়াট ডাজ সি অ্যাটেম্প টু ডেভেলপ ইন হার লার্নার্স? ইংরেজি শিক্ষিকা মিসেস উষা রানী শিক্ষার্থীদের দৈনন্দিন কাজে ইংরেজি ব্যবহার করতে এবং প্রচলিত বাক্যাংশ শেখাতে উৎসাহিত করেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে কি গড়ে তুলতে চান? ইন্টারপার্সোনাল স্কিলস, আন্তর্ব্যক্তিক দক্ষতা, ক্যাল্প, বিক্স না কমিউনিকেশন স্কিলস? তাহলে আগেই আমরা পড়লাম যে বিক্স হলো দৈনন্দিন কথোপকথনের ভাষাগত দক্ষতা। ঠিক আছে, তো প্রতিদিনের যে গ্রিটিং করা, থ্যাংক ইউ, ঠিক আছে, এক্সকিউজ মি, হাউ আর ইউ, এগুলি কিন্তু একটা ফর্মুলাইক এক্সপ্রেশন বলতে পারি। ঠিক আছে, যেগুলো কিন্তু বিক্সকে আরো উন্নত করে। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার, বিক্স। দৈনন্দিন ব্যাপার যখনই থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই চান্স যে সি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আজকে লাস্ট কোয়েশ্চেন। A teacher of class 7 reads aloud a short text of 7 sentences. Then she asks her learners to listen carefully and recreate the text in their own words, keeping it close to the original but not exactly the same. This strategy is known as. সপ্তম শ্রেণীর একজন শিক্ষক 7টি বাক্যের একটি ছোট লেখা পড়ে শোনান। এরপর তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে শুনে মূল ভাব অক্ষুণ্ণ রেখে নিজেদের ভাষায় লেখাটি পুনর্গঠন করতে বলেন। এই কৌশলটি কি নামে পরিচিত? টপ ডাউন স্ট্র্যাটেজি, বটম আপ স্ট্র্যাটেজি, প্যারাগ্রাফ ডিকটেশন, স্কিমা ক্রিয়েশন। তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে শিক্ষক পুরো একটা অনুচ্ছেদ বা ছোট লেখা পড়ে শোনাচ্ছেন, তারপর শিক্ষার্থীরা সেটাকে শুনে মূল ভাব ঠিক রেখে নিজেদের ভাষায় সেটিকে আবার বলছেন। তাহলে এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ডিকটেশন। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এটাকে আবার ডিক্টোগ্লোসও বলা হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি? প্যারাগ্রাফ ডিকটেশন, সি হচ্ছে আমাদের অ্যান্সার। টপ ডাউন তো এক্ষেত্রে হচ্ছে না। ঠিক আছে, বটম আপ এটাও হচ্ছে না। স্কিমা ক্রিয়েশন, এটি কিন্তু পূর্ব যে জ্ঞান সেটা সক্রিয় করার প্রক্রিয়া। ঠিক আছে, তাই এক্ষেত্রে হচ্ছে না, সি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আশা করি ক্লাসটি তোমরা সব বুঝতে পারবে। একটু টাফ এবারে আসছে। ঠিক আছে, যারা থিওরি পড়েছো তারা খুব সহজেই পারবে, যারা থিওরি পড়োনি তাদের কিন্তু একটু অসুবিধা হতে পারে। আমি চেষ্টা করছি যে যতটা এক্সপ্লেন করা যায়, যেহেতু এমসিকিউ ক্লাস বুঝতে পারছো। তো আশা করি সবারই ভালো লেগেছে। আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।